টিবিএস পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রকুনুজ্জামান মনি। আজ ৭ জানুয়ারি সকালে চীনের তিব্বতে ভূমিকম্প অনুভূত হয়। চীনের সরকারি সংবাদ মাধ্যম সিজিটিএন জানিয়েছে তিব্বতের পার্বত্য অঞ্চলে ৬.৮ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত ৫৩ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। এই ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশেও। ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বাংলাদেশের অবস্থান কেমন, এই বিষয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন পেট্রোবাংলার সাবেক পরিচালক ও ভূতত্ত্ববিদ মকবুলী এলাহী চৌধুরী। স্যার, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য স্বাগতম। স্যার, তিব্বতের ভূমিকম্পে এত প্রাণহানি ও হতাহতের কারণ কি বলে আপনি মনে করেন? প্রথম একটা কথা বলি, এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে কিন্তু আজকে যে শেপ সাইজ দেখতেছেন এটা ভূমিকম্প দিয়েই এর শেপ সাইজ হয়েছে, এবং পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে এই কিন্তু ভূমিকম্প। কাজে ভূমিকম্প, মৃত্যু যেমন মানুষের জন্ম যেমন মৃত্যুটা যেমন স্বাভাবিক, ভূমিকম্পটাও কিন্তু খুবই একটা স্বাভাবিক ঘটনা, এবং সব জায়গায় ভূমিকম্প প্রবণতাটা কিন্তু একরকম না। জি স্যার। আপনাকে আরেকটা জিনিস যদি একটু বোঝানোর জন্য বলি, সেটা হচ্ছে আপনি একটা পানিতে একটা ঢিল ছুড়লেন, ঢিলটা যে জায়গায় পড়লো সেই জায়গায় পানির যে কম্পনটা, ওখান থেকে 50 মিটার বা 100 মিটার দূরে কম্পনটা কিন্তু এক থাকে না, আস্তে 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 এটা ডিমিনিশ করতে থাকে। বলতে হচ্ছে অরিজিন করছে সেটা কিন্তু বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে সেই ইন্টেন্সিটিটা থাকে না। সম্ভবত ওখানে যেটা 7 ভূমিকম্প হয়েছে সেটা এখানে 4, 4.5 বা less than 5 এসছে। কাজেই আমাদের অতীতেও গত 400 বছরের ভূমিকম্পের কিন্তু ইতিহাস আছে বাংলাদেশ এবং সারাউন্ডিং, এবং বাংলাদেশ এবং সারাউন্ডিং এর এই ইতিহাসটা যদি আপনি ঘাটেন, দেখবেন না কখনোই ঢাকা শহর বা এর আশেপাশে এরকম বিশাল বা বড় সাইজের কোনো ভূকম্প। কাজে সেদিক থেকে ভূমিকম্প হবে, কিন্তু ভূমিকম্প আপনার এত বড় স্কেলে হবে না যেটা তিব্বতে বা আসামের, আপার আসামের যে লেভেলের, সেটা আমি এখানে আশঙ্কা করি না। স্যার, তিব্বতের আজকের যে ভূমিকম্পটা হলো, এখানে এত প্রাণহানির কারণটা কি বলে মনে করেন আপনারা? কারণ হচ্ছে তাদের ইন্টেন্সিটি বেশি, ওখানে কম্পনটা বেশি হয়েছে। আপনার ওই তিব্বতের কম্পন, আপনাকে তো প্রথমেই বললাম যে আপনি একটা পানিতে একটা শক্ত কিছু ফেলেন, আপনি দেখবেন যে জায়গায় পানিটা যে জায়গায় পড়লো ওই জায়গায় পানির যে কম্পনটা, আর ওখান থেকে আপনি 50 পানির কিনারে, পুকুরের কিনারে এসে দেখেন কম্পনটা কিন্তু এক না। জি স্যার। একই। আপনি কখনো এই খেলা খেলছেন ছোটবেলা? তাহলে দেখেন যে জায়গাটা আপনি বলটা ফেললেন ওই জায়গায় পানিটা যে কম্পাউন্ড হলো, ওখান থেকে পুকুরের কিনারে আস্তে আস্তে কিন্তু কম্পাউন্ডটা কমে যায়। এই একই কারণে আমাদের এখানে মানুষ মরেনি, আমাদের গালার ভাঙেনি, যেহেতু স্যার, আপনার এই কথার সঙ্গে একটু আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে চলতি মাসের প্রথম 7 দিনে দেশে 2 বার ভূমিকম্প হলো, এবং এইটার মধ্যে প্রথমটা একটু তীব্র ছিল, যেটার মাঝারি মাত্রাও বলা যেতে পারে, এবং এরপরে আবার ভূমিকম্প আমরা সম্মুখীন হলাম। এটা আসলে কি ধরনের বার্তা দিচ্ছে আমাদের? বিশেষ কোনো তাৎপর্য আছে কি? শোনেন, এটা হচ্ছে, আমি তো বললাম যে পৃথিবীর জন্ম এবং মৃত্যু দুটো কিন্তু এই ভূকম্পন দিয়ে শেষ হবে। এটা জন্ম এবং মৃত্যু এইটা দিয়ে শেষ হবে, কাজে ভূমিকম্প হবে। আপনি জাপানের খোঁজ নিয়ে দেখেন, এখন আপনি ওয়েবসাইটে কাটছেন যে একদিনে কতটা ভূমিকম্প হয়। আমাদের কিন্তু জাপানে 1 সপ্তাহে যতগুলো ভূমিকম্প হয়, আমাদের এখানে কিন্তু দেখবেন যে 1 মাসে ততগুলো হয় না। আমরা কিন্তু তুলনামূলক ভাবে কম ভূকম্পন প্রবণ এলাকায় আমরা বাস করি, তুলনামূলক ভাবে কাজ। আরেকটা সার্চ দিয়ে দেখেন যে বড় ভূমিকম্প বাংলাদেশ এবং সারাউন্ডিং বলতে একেবারে নেপাল থেকে শুরু করে বিহার, তারপরে আসাম, 400 বছরের ইতিহাসে দেখেন আপনি ঢাকা শহর বা এই এলাকার আপনার 6.5-7 উপরে কখনো হয়নি। আমরা কখনো 8 রেক্টার স্কেলে কোনো কম্পন আমরা অনুভব করিনি এলাকায়। হচ্ছে সারাউন্ডিং এলাকায় হচ্ছে, কিন্তু ওটা আস্তে আস্তে যখন বাংলাদেশে আসছে বা পশ্চিমবাংলা আসছে, তখন এটা কিন্তু 7.5 উপরে যায়। স্যার, আজকে প্রথম ভূমিকম্পনের পর আশেপাশের এলাকায় একাধিক আফটার শকের খবর পাওয়া গিয়েছে, এবং কম্পন পাশের নেপাল, ভারতে বেশ কিছু জায়গাও অনুভূত হয়েছে, একই সঙ্গে ভুটান, বাংলাদেশেও। ভূমিকম্প আসলে আমাদের জন্য, মানে আমাদের এই অঞ্চলের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ আপনি মনে করছেন? ভূমিকম্প সবসময় ঝুঁকিপূর্ণ, কিন্তু আমি মনে করি না আমাদের এলাকার ভূমিকম্প আমরা কতটা ঠিক ঝুঁকিতে আছি, আমি এটাই বোঝাতে চাইছি। আমি বলবো মাঝারি থেকে লোয়ার। আমরা যদি ভূমিকম্পর সাউন্ড সেই বাড়িগুলো করি, বেশি দরকার নেই। আমাদের যে বিল্ডিং কোড যেটা আছে, এটা ঢাকা শহরে যদি আমরা 6.5 মেপে করি, যেটা আছে কোডে বলে,
সেটা ধরে যদি করি তাহলে আমার মনে হয় না আমরা কোনো মেজর ডিজাস্টারের মধ্যে পড়বো, কিন্তু তার নিচে যদি করি তাহলে সেখানে আমরা ডিজাস্টারে পড়তে পারি। স্যার, বাংলাদেশের কোন অঞ্চলটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে? বাংলাদেশের সিলেট, রংপুর এই এলাকাগুলো। তো এই অঞ্চলের মানে ভূমিকম্পের ঝুঁকি কমাতে বা ক্ষয়ক্ষতি কমাতে আসলে আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া ঝুঁকি উচিত? কমানো যাবে বা ভূমিকম্প কমানো যাবে না, ভূমিকম্পর ফলে যেসব ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতিগুলোকে মিটিগেট করার জন্য ব্যবস্থাটা থাকা উচিত। জি স্যার। কেননা আপনি আপনি দেখবেন যে আপনি যদি ডেফিনেটলি সিলেটে গেছেন, আপনি বোধহয় হাওড়টাতে গেছেন, কি বলে এখন যায় লোকে, সিলেটের হাওড়টা গারো পাহাড়ের দক্ষিণ দিকে, টাঙ্গুয়ার হাওর স্যার। টাঙ্গুয়ার হাওড়ে যে দেখেন যে একটা পানি, তারপর হঠাৎ করে পাহাড়, এই যে পানি এবং পাহাড়ের মাঝখানে এখানে একটা একটা গিরি, একটা সর্ট অফ এ বড় ফাটল আছে, এটা কিন্তু একটা ভূমিকম্পর একটা উৎস। হ্যাঁ, জি আবার ওই যদি ম্যাপে যান, আপনি তো খালি চোখে দেখবেন না, হ্যাঁ, তারপরে সে ম্যাপে যদি যান ওই পাহাড়টা পার হয়ে আবার যদি যখন ইন্ডিয়ান সাইডে যাবেন ওইখানে দেখবেন যে আবার একটা নিচু, এগুলো কিন্তু আপনার ভূমিকম্পর এগুলো উৎস। এগুলা, হ্যাঁ, এই ফাটল গুলাই হচ্ছে আমাদের ভূমিকম্পর মূল ভূমিকম্পর উৎস। তো এই ক্ষেত্রে আসলে আমরা আমাদের ক্ষয়ক্ষতির পরিমাপ কমাতে আসলে কি ধরনের একটাই পদক্ষেপ নিতে পারি? কমানোর একটাই পদক্ষেপ, সেটা হচ্ছে যে এলাকায় ম্যাক্সিমাম যে পরিমাণ ভূমিকম্প হইতে পারে সেই স্ট্যান্ডার্ডের বাড়িঘর করা। যেমন ঢাকা শহরে 6.5 ইজ গুড এনাফ, যেটা আমাদের বিল্ডিং কোডে বলে, সেটাকে ফলো করবো। এক, 2 নম্বর হচ্ছে এর নিচে যেগুলো আছে, আগেকার দিনে তো এত সব বিল্ডিং কোড মেনে হয়নি, সেই সবগুলো ঝুঁকিপূর্ণ যেগুলো আছে সেগুলোকে ভেঙে নতুন করে 3 নম্বর হচ্ছে আমার ফায়ার ফাইটে আপনি দেখবেন কলকাতাতে কি পরিমাণ ভূকম্পন হইতে পারে এটার উপরে কিন্তু একটা স্টাডি আছে, আমার কাছে রিপোর্টটা আছে, আপনি কখনো চাইলে আমি রেট করি। কলকাতা ফায়ার ব্রিগেড এই স্টাডিটা করেছে। কাশ্মীরে যদি একটা 8, 8.5 রেক্টার স্কেলের ভূমিকম্প হয়, আর তিব্বতে যদি 7-8 হয়, বা আসামের কাছাড়ে যদি হয়, তাহলে তার ইম্প্যাক্ট কলকাতায় এসে পড়তে পারে। এই ধরনের একটা স্টাডি আমি মনে করি যে বাংলাদেশে একটা ডিটেল একটা স্টাডি হওয়া দরকার বলে আমি মনে করি। হয়নি তা বলবো না, যেটা হয়েছে সেটা থেকে এখন আরো অনেক সায়েন্স অনেক ডেভেলপ করে পড়ছে, এই ধরনের একটা স্টাডি একটা হইতেই পারে। তো যেটা হয়েছে তাতে করে আমাদের এখানে বিল্ডিং কোড বলা হয়েছে যে 6.5 উপরে ঢাকা শহরে কাজ করা যাবে। আমাদের এখানে দুটো জায়গায় 8.5 রেক্টার স্কেলের স্ট্রাকচার করছে। একটা হচ্ছে পদ্মা ব্রিজ আপনি গত 400 বছর এরকম একটা করছে, আগামী 50 বছরে আরেকটা করবেন কিনা আমি জানি না। আরেকটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এই দুটো ছাড়া কোনোটাতে আপনার 8.5 রেক্টার স্কেলের উপরে ভূমিকম্প সহনশীল বিল্ডিং করা হয়। কেননা এটা যতই বাড়াইতে থাকবেন ততই কিন্তু আপনার বিল্ডিং এর কস্ট বাড়তে থাকে। একটা রেক্টার স্কেল থেকে আরেকটা রেক্টার স্কেলের তফাৎ হচ্ছে 27.5। একটা ভূকম্পনের একটা রেক্টার স্কেল আরেকটা স্কেল হচ্ছে 27 গুণ বেশি ইন্টেন্সিটি হয়। কাজে আপনি যখনই বাড়াইতে যাবেন তখন কিন্তু আপনার কস্ট অনেক বেড়ে যাবে, আননেসেসারি কস্ট বাড়াইলাম। আপনাকে একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করি। এক ভদ্রলোকের অনেক পয়সা হয়েছে, তো ডাক্তার বলছে ভাই আপনাকে কোনো রোগে কোনো কাবু করতে পারবে না সহজে। এখন সায়েন্স এত বাড়ছে, হ্যাঁ, ডেভেলপ করছে, ওষুধের এত বিপ্লব হয়েছে, সার্জারির এত বিপ্লব হয়েছে, আপনি বলবেন না। আপনার একটাই আশঙ্কা আছে, আপনি যদি ভূমিকম্প যদি হয় সেরকম সেই ভূমিকম্প বিল্ডিং, তো তখন সে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, যে ভাই আমাকে এমন একটা বিল্ডিং বানায় দেয় সর্বোচ্চ ভূকম্পনের স্কেল হচ্ছে 10, বুঝতে পারছেন, রেক্টার স্কেলে বলে 10। তো আপনি আমাকে 10 রেক্টার স্কেলে ভূকম্পন হলো যেন আমার বিল্ডিংটা ভেঙে না পড়ে এরকম আমাকে একটা ডিজাইন করে পারবেন করতে? হ্যাঁ, ডিজাইন করতে পারবো। বিল্ডিংটার একটা কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার পাওয়া যাবে, হ্যাঁ তাও পাওয়া যাবে, সবই পাওয়া যাবে। কিন্তু ভাই একটা কথা হচ্ছে, যেরকম বিল্ডিং আপনি বানাইতে পারেন কিন্তু ওই বিল্ডিং আপনি থাকতে পারবেন না। কি বলেন, থাকতে পারবেন না, এত পয়সা খরচ করে থাকবো না, আশেপাশে আর একটা বিল্ডিং ও টিকবে না, সমস্ত বিল্ডিং এর মানুষ আপনার বাড়ির বিল্ডিং অগুবাই করে নেবে। সো উই হ্যাভ টু বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, প্র্যাকটিক্যাল না হয়ে আমরা যদি কাজ করি তাহলে আননেসেসারি উইল ওয়েস্ট মানি। আমি সেদিক থেকে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের যে বিল্ডিং কোড যেটা আছে, আমাদের বিল্ডিংটা কোডটাকে ফলো করি আমাদের চলা উচিত। এর থেকে বেশি যাওয়া, যদি কারো পয়সা খরচ করার শখ থাকে করুক, কিন্তু আমি মনে করি এটা করা। স্যার, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।